আজকের এই বিশ্লেষণে আমরা এমন এক অদ্ভুত আর চমকপ্রদ রাজনৈতিক ঘটনার গভীরে যাব যা আক্ষরিক অর্থেই ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছে। শুরুতেই একটা বিশাল আর চমকে দেওয়ার মতো সংখ্যার দিকে তাকানো যাক। 1.1 কোটি বা 11.1 মিলিয়ন। না, এটা কোনো দীর্ঘদিনের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের সদস্য সংখ্যা নয়। শুনলে অবাক হবেন, সম্পূর্ণ কাল্পনিক আর অস্তিত্বহীন একটা রাজনৈতিক দল মাত্র 3 দিনে ইনস্টাগ্রামে এই পরিমাণ ফলোয়ার জুটিয়ে ফেলেছে। যে কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের জন্য এটা রীতিমতো ঈর্ষণীয় ব্যাপার, তাই না? ব্যঙ্গাত্মক ঘটনাটা আসলে কতটা বিশাল সেটা বুঝতে আল জাজিরার এই রিপোর্টের দিকে চোখ রাখা যাক। সদ্য গজিয়ে ওঠা এই কাল্পনিক দলটি ইনস্টাগ্রাম ফলোয়ারের দিক থেকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকেও কিন্তু ছাড়িয়ে গেছে। অনেকেই জানেন বিজেপিকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে দাবি করা হয়, যাদের ফলোয়ার 8.8 মিলিয়ন। আর সেখানে এই নতুন দলটি মাত্র কয়েকদিনেই 11.1 মিলিয়নের মাইলফলক ছুঁয়েছে। সত্যি ভাবা যায় না। এই ককরোচ জনতা পার্টি বা সংক্ষেপে সিজেপি আসলে কি? আর অভিজিৎ দীপকে নামের ৩০ বছর বয়সী একজন জনসংযোগ বা পিআর গ্র্যাজুয়েট কিভাবে সম্পূর্ণ দুর্ঘটনাবশত এত বড় একটা রাজনৈতিক আন্দোলনের জন্ম দিলেন, সেটাই এবার একটু খতিয়ে দেখা যাক। মজার ব্যাপারটা হলো, এই দলে যোগ দেওয়ার 4 দফার অদ্ভুত সব শর্ত। বেকার হতে হবে, অলস হতে হবে, সারাক্ষণ অনলাইনে পড়ে থাকতে হবে, আর পেশাদারভাবে ক্ষোভ প্রকাশ করতে পারতে হবে। এই মজার শর্তগুলো এতটাই জনপ্রিয় হয় যে একটা সাধারণ গুগল ফর্মের মাধ্যমে 3.5 লাখেরও বেশি মানুষ সিজেপির সদস্য হওয়ার জন্য সাইন আপ করে ফেলেন। মূল প্রবক্তা অভিজিৎ দীপকে চ্যাটজিপিটি আর ক্লডের মতো এআই টুল ব্যবহার করে 24 ঘণ্টারও কম সময়ে এই অভিনব ব্র্যান্ড আর তাদের ইশতেহার তৈরি করে ফেলেন। মূলধারার রাজনীতির বিরুদ্ধে ব্যঙ্গ বা স্যাটায়ারের মাধ্যমে প্রতিবাদ জানানোর যে একটা বিশ্বব্যাপী দীর্ঘ ঐতিহ্য আছে, এটা মূলত তারই একটা দারুণ আধুনিক রূপ। প্রশ্ন হল, একটা সাধারণ ইন্টারনেট জোক কিভাবে এত বড় একটা ভাইরাল বিস্ফোরণের রূপ নিল? এর পেছনে স্ফুলিঙ্গটা আসলে কি ছিল? মূল ঘটনাটার সূত্রপাত হয় শুক্রবারের একটা উন্মুক্ত আদালতের শুনানিতে। ভারতের শীর্ষ একজন বিচারক বেকার তরুণ আর অধিকার কর্মীদের একাংশকে পরজীবী আর তেলাপোকা বা ককরোচের সাথে তুলনা করে বসেন। আর এই তেলাপোকা শব্দটাই মূলত ইন্টারনেটের বারুদে আগুন ধরিয়ে দেয়। পুরো বিষয়টাকে নিরপেক্ষভাবে দেখতে গেলে আমাদের জানাতে হবে যে প্রধান বিচারপতি পরে তার এই বক্তব্যের একটা স্পষ্টীকরণ দিয়েছিলেন। তিনি বলেন তার ওই মন্তব্যটা শুধু তাদের জন্যই ছিল যারা ভুয়া ডিগ্রি দিয়ে প্রতারণা করছে। সামগ্রিকভাবে সব তরুণদের উদ্দেশ্যে তিনি এটা বলেননি, বরং তরুণদের তিনি উন্নত ভারতের স্তম্ভ বলেই আখ্যায়িত করেছেন। ওই স্পষ্টীকরণ আসার আগেই যা হওয়ার তা হয়ে গেছে। পতঙ্গের সাথে এই তুলনাটা সাধারণ মানুষের মনে বেশ গভীর একটা ক্ষত তৈরি করে ফেলে। আর এখান থেকেই এই পুরো ঘটনার পেছনের চরম রূঢ় আর্থসামাজিক প্রেক্ষাপটটা আমাদের সামনে চলে আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আর রূঢ় পরিসংখ্যানটা হল এই 29.1%। ভারতে এখন গ্র্যাজুয়েট বা স্নাতকদের মধ্যে বেকারত্বের হার ঠিক এতটাই, যা কখনো স্কুলে যায়নি এমন মানুষদের বেকারত্বের হারের চেয়ে 9 গুণ বেশি। এটা শুধু একটা সংখ্যা নয়, বরং একটা পুরো প্রজন্মের জমে থাকা হতাশার প্রতিচ্ছবি। পরিস্থিতিটা আরও পরিষ্কার হবে যদি আমরা পেছনের কারণগুলো দেখি। প্রতি বছর প্রায় 80 লাখ নতুন গ্র্যাজুয়েট বের হচ্ছে। অন্যদিকে সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, মেডিকেল প্রবেশিকা পরীক্ষা বাতিল হচ্ছে, তার উপর আবার উচ্চ মূল্যস্ফীতি আর জীবনযাত্রার বাড়তে থাকা ব্যয়। এই সব মিলিয়ে তরুণদের মনে হতাশা যে কতটা তীব্র আকার ধারণ করেছে তা সহজেই অনুমান করা যায়। সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ও মানবাধিকার কর্মী প্রশান্ত ভূষণ মনে করেন, এই তীব্র ক্ষোভের পেছনে একটা জোরালো ধারণাও কাজ করছে। অনেকেই বিশ্বাস করেন যে বর্তমান সরকারের অর্থনৈতিক নীতিগুলো সাধারণ খেটে খাওয়া মানুষের চেয়ে বিলিয়নিয়ার বা পুঁজিপতিদেরই বেশি সুবিধা দিচ্ছে। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দু জাতীয়তাবাদী সরকারের 12 বছর পর জেন-জেড প্রজন্মের এই হতাশা এখন চরম সীমায় পৌঁছেছে। এই সময়কালটা যেমন বিশাল অর্থনৈতিক বিস্তারের জন্য পরিচিত, ঠিক তেমনি তীব্র সামাজিক বিভাজন আর জবাবদিহিতার অভাবের অভিযোগেও সমালোচিত। এখানেই এই ব্যাখ্যার সবচেয়ে চমকপ্রদ মোড়টা আমরা দেখতে পাই। একটা নিছক কৌতুক হিসেবে শুরু হওয়া কাল্পনিক দল এখন কিভাবে বাঘা বাঘা রাজনৈতিক ব্যক্তিত্বদের আকর্ষণ করছে, চলুন সেটাই দেখা যাক। অত্যন্ত বিস্ময়কর হলেও সত্যি যে বিরোধী দলীয় সাংসদ মহুয়া মৈত্র, প্রাক্তন সাংসদ কীর্তি আজাদ এবং অবসরপ্রাপ্ত আমলা আশিস যোশীর মতো রাজনৈতিক হেভিওয়েটরা আনুষ্ঠানিকভাবে সিজিপিতে যোগ দিতে শুরু করেন। তারা আসলে এটাকে ভিন্নমতার ক্ষোভ প্রকাশের একটা নতুন আর নিরাপদ মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন। অবসরপ্রাপ্ত আমলা আশিস যোশী পরিস্থিতিটাকে দারুণভাবে তুলে ধরেছেন। তিনি আল জাজিরাকে জানান, এমন একটা পরিবেশ যেখানে মানুষ কথা বলতে ভয় পায়, সেখানে ককরোচ জনতা পার্টি যেন এক দমকা বিশুদ্ধ বাতাস নিয়ে এসেছে। তেলাপোকার টিকে থাকার ক্ষমতার সাথে তুলনা করে তিনি সিস্টেমের ওপর দিয়ে এদের হেঁটে যাওয়ার কথা বলেছেন। মজার বিষয় হল, এই হাস্যরস্যের ঠিক নিচেই এআই দিয়ে তৈরি করা দলটির ইশতেহার কিন্তু মূলধারার রাজনীতির এক অত্যন্ত তীক্ষ্ণ সমালোচনা।
ভোটার কারচুপির অভিযোগ আজ্ঞাবহ মিডিয়া বা বিচারকদের অবসরের পর সরকারি নিয়োগের মতো কাঠামোগত সমস্যাগুলোর দিকে এটা সরাসরি আঙুল তুলেছে। ইউটিউবার মেঘনাদ এস একটা খুব চিন্তাদায়ক দিক তুলে ধরেছেন। একটা সম্পূর্ণ ভুয়া আর কাল্পনিক দলের প্রতি মানুষের এই বিপুল সমর্থন আসলে ভারতের বর্তমান রাজনৈতিক বিকল্পগুলোর করুণ অবস্থারই একটা জ্বলন্ত প্রমাণ। মানুষ যে কতটা মরিয়া হয়ে নতুন কোনো বিকল্প খুঁজছে এটা তারই আর বহিঃপ্রকাশ। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের কথা যদি বলি, সোশ্যাল মিডিয়ায় একটা সাধারণ কৌতুক পোস্ট করা থেকে শুরু করে এখন একটা বাস্তব আন্দোলন সামলাতে গিয়ে তার রীতিমতো রাতের ঘুম হারাম। তিনি বুঝতে পেরেছেন যে সাধারণ মানুষ শেষ পর্যন্ত জবাবদিহিতা চাওয়ার একটা মোক্ষম হাতিয়ার পেয়ে গেছে, আর তাই এই মুহূর্তটাকে নিছক হেসে উড়িয়ে দেওয়া আমরা যায়। আজকের এই ব্যাখ্যার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর যাওয়ার আগে একটা খুব জরুরি প্রশ্ন রেখে যেতে চাই। যখন ভিন্নমত প্রকাশের সব চেনা পথগুলোই বন্ধ বলে মনে হয়, তখন কি সত্যি অলস তেলাপোকাদের এই বাহিনী পুরো সিস্টেমের উপর দিয়ে হেঁটে গিয়ে সমাজ আর রাজনীতিতে কোনো বাস্তব পরিবর্তন আনতে পারবে? বিষয়টা কিন্তু ভেবে দেখার মতোই।